এই যে পৃথিবীর অন্যতম আরো একটি সুদর্শন স্মার্টফোন, দেখুন তো চেনা যায় কিনা। আচ্ছা, যদি না চেনেন পরিচয় করে দিচ্ছি। এটা তৈরি করেছে নাথিং ব্র্যান্ড এবং তারা নাম রেখেছে নাথিং 3A প্রো। না, জিনিসটা একদম লেটেস্ট এমন না, আরও 8 মাস আগে এসেছিল। এরই ছোট ভাই নিয়ে কথা হয়েছে, তখন এই বড় ভাই নিয়েও টুকটাক আলোচনা হয়েছিল যে ভাই খুবই বিদঘুটে ডিজাইনে তারা আসছে। রিসেন্টলি নাথিংয়ের বেশ কয়েকটা ফোনে আপনারা দেখবেন যে খুবই অদ্ভুত উইয়ার্ড ডিজাইন। ওরা একটু স্পেশাল ডিজাইন দেয়, এটা ঠিক। অনেকে হয়তো এই ডিজাইন দেখেও কিনে, কিন্তু এইখানে একটু বেশি বেশি হয়ে গেছে না? এনিওয়ে, ডিজাইনের ব্যাপারটা তো সাবজেক্টিভ, অনেকের কাছেই ভালো লাগতে পারে। তবে এই ডিভাইস যখন প্রথম আসছিল সেই 8 মাস আগে, তখন কিন্তু দাম বেশ ভালোই ছিল। এখন দাম কিছুটা কমে আসছে। তো এই মুহূর্তে নেওয়াটা আসলে যুক্তিসঙ্গত কিনা, নাকি এখন যে দাম আছে সে দামেও আসলে এটা কেনা উচিত না, চলুন সেটা একটু ফাইন্ড আউট করি। আর এই নাথিং ফোন 3A আমাদের কাছে বরাবরের মতো পাঠিয়েছিল SMS গ্যাজেটস অনেকদিন আগেই। তো এইটার কারেন্ট প্রাইসটা ওদের ওয়েবসাইটে দেখলাম 40-এর নিচে রয়েছে রাইট নাও, 39++ এমন আর কি। তো যারা SMS গ্যাজেটের সাথে যোগাযোগ করতে চান, ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। ফার্স্ট অফ অল, এই ফোনের ডিজাইন তো ডিফারেন্ট। আপনারা জানেন রিয়ারে লাইট রয়েছে, তিনটা লাইট আমরা এখানে দেখতে পাই, মানে গ্লিপস লাইট যে রয়েছে। এই লাইটসগুলো নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেই সাথে ক্যামেরার ফিল লাইট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এগুলো নতুন কিছু না, নাথিং এর আগের ফোনগুলোতে আমরা দেখেছি। ওই বিষয়ের দিকে না যাই, এমনকি নাথিং ফোন 3A যেটা, সেটার ক্ষেত্রে বলছিলাম যে ওরা একটা এখানে এসেনশিয়াল বাটন দিয়েছে। এইটার স্পেশালিটি কি, এটা নিয়েও নতুন করে আর বলতে চাই না, খুব একটা আমাদের কোনো কাজের কিছু না, আপনারা জানেন আর কি। আমরা যদি একটু বিল্ড ম্যাটেরিয়ালস দেখি, বডি ফ্রেমটাতে প্লাস্টিক রয়েছে, তবে এর প্লাস্টিকটা সুপার লেভেলের ফ্রস্টেড হওয়াতে দেখতে সুন্দর লাগে, হাতে ধরলেও ভালোই লাগে। কিন্তু এই ফোনটা খুবই স্কোয়ারি বক্সি শেপের, যে কারণে আপনি হাতে ধরতে গেলে ওই যে আইফোন 15, 13 এগুলো যেমন একটু হাতে লাগতো, ওই রকম টাইপের একটা ফিল দেয় আসলে। রিয়ার প্যানেলটাতে গ্লাসই রয়েছে, যা ট্রান্সপারেন্ট, ভিতরে অনেক কিছুই দেখা যায়। বাট যেগুলো দেখা যায় এগুলো সব ডিজাইনেরই একটা অংশ, মানে কোনো ভিতরের কম্পোনেন্ট একদম কিংবা এগুলো কাজের কিছু এমন না, জাস্ট ডিজাইনের জন্যই। সামনের ডিসপ্লেকে প্রোটেকশন করছে প্যান্টাগ্লাস। IP64 এর রেটিং রয়েছে, যা এই সময় দাঁড়িয়ে কম মনে হয়, মানে এটারও তো একটা রেস চলছে, তো সেই জায়গায় একটু পিছিয়ে পড়বে। এছাড়া রেগুলার ইউজেসের জন্য টুকটাক AI ফিচার্স অবশ্যই এই ডিভাইসটিতে আছে। বাট এই ফোনের ডিসপ্লেটা সিমেট্রিক্যাল, হ্যাঁ, সেই জায়গা থেকে আপনার অবশ্যই ভালো লাগবে। কিন্তু যদি কিনা কম্পেয়ার করেন 40,000 টাকা প্রাইস ব্র্যাকেটের আরও অনেক ফোনের সাথে, তাহলে এর বেজেলেরই আপনার কাছে মোটা মনে হবেই। এর চাইতে ন্যারো বেজেলের ফোন এক্সিস্ট করে। ফার্স্ট অফ অল, মটোরোলার যে S সিরিজের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো তো একদম মানে সুপার লেভেলের ন্যারো। এর বাইরেও আপনারা IQ ডিভাইস কিংবা আরও বেশ কিছু ডিভাইসে দেখতে পাবেন যেগুলোর বেজেল এরিয়া আরও ন্যারো, সেগুলো সিমেট্রিক্যাল। তো এইটার ক্ষেত্রে সিমেট্রিক্যাল লাগছে, কিন্তু বেজেলটা একটু মোটা লাগতে পারে অনেকের কাছে, যেটা আমার কাছেও মনে হয়। সেই সাথে টপ সেন্টারে থাকা পাঁচল কাটআউটটি, সেটাও কিন্তু বেশ বড়ই লাগছে তুলনামূলকভাবে আমার কাছে। আর একটা ব্যাপার হয়তো আপনারা নোটিস করছেন নাথিং এর ফোনগুলোতে, ডিসপ্লের কালারটা একটু ফ্ল্যাটের দিকে থাকে, একেবারে ভাইব্রেন্ট বা খুবই আই প্লিজিং টাইপের, দেখতে খুব চকচকে ঝকঝকে এরকম লাগে না, একটু মানে মনে হয় যেন অ্যামোলেড হিসেবেও একটু নিচের দিকে আছে এরকম লাগে আর কি। কালারের একিউরেসি বা কালারটা ততটা পপটপ লাগে না, যে বিষয়টা আমি এই ডিভাইসেও খেয়াল করেছি। তাছাড়া যদি একটু অ্যাঙ্গেল থেকে খেয়াল করেন বা ভালোভাবে খেয়াল করেন, ব্লু একটা হিউ খেয়াল করা যায় এই ডিসপ্লেটাতে। এর বাইরে ডিসপ্লে টাচ রেসপন্স ভালো, যেখানে আমরা 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পেয়েছি এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা। হাই PWM ডিমিং সাপোর্ট করে 2160 হার্টজ এবং HBM ব্রাইটনেসের ক্ষেত্রে এটা 1300 নিটস পর্যন্ত দেয়, বাট পিক ব্রাইটনেসের ক্ষেত্রে এটা 3000 নিটস পর্যন্ত দেয়। এখন এই ব্রাইটনেস ইনডোরে হার্শ লাইটিং কন্ডিশনেও দেখা যায় ঠিকভাবে, আপনি ডিরেক্ট সানলাইটে গিয়ে যখন ব্যবহার করবেন তখনও এটা স্ট্রাগল ফ্রি ব্যবহার করা যায়। তবে একেবারে হেভি সানলাইট কন্ডিশনে যদি ভিডিও দেখার প্ল্যান থাকে, ওইটা ভালো হবে না, ওইটা দেখে মজাও পাবেন না, দেখার খুব একটা উপযোগী থাকে না আর কি, কাজবাজ ঠিকভাবে করা যায়। ওয়াইড ভ্যান L1 এর সাপোর্ট রয়েছে, ডিসপ্লে টাচ রেসপন্স ভালো, আর ওই যে দুইটা যে ইস্যু বললাম, হিউ আর হচ্ছে গিয়ে এদিকে বেজেল একটু মোটা, প্লাস আমার কাছে ডিসপ্লেটা একটু ফ্ল্যাট মনে হয় আর কি। তবে যে জিনিসটা আবার আপনাকে বেশ মজা দেবে তা হচ্ছে ওদের UI। নাথিং এর UI কিন্তু বেশ স্মুথ এবং খুবই স্টেবল, এবং প্রয়োজনীয় ফিচার্সগুলো সব কিছু এখানে আছে। এখানে হিজিবিজি অনেক ব্লোটারও থাকে না, আইকনসগুলো সুন্দর, একটু ইউনিক ব্যাপার স্যাপার আছে এখানে। তো যারা মোটামুটি কিনে ক্লিন একটা UI পছন্দ করেন, তাদের কাছে নাথিং এর UI অবশ্যই ভালো লাগার কথা, এবং নাথিং এর UI এর একটা আলাদা ফ্যান বেস আছে। নাথিং ফোন অনেকে এই কারণেও ব্যবহার করে। এখন পর্যন্ত এই ডিভাইসটা যারা ব্যবহার করে আসছেন, তাদের কি অভিজ্ঞতা আজকের ভিডিওতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে অন্যান্য যারা রয়েছে, আপনার লং টাইম ইউজার এক্সপিরিয়েন্স তারা নিয়ে এই ফোনটা হয়তো পারচেস করবে, আইদার করবে না, কারণ আমাদের কাছে ফোনগুলো থাকে হয়তো মাসখানেক সর্বোচ্চ এরকমই। তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করলে আরো ভালো হয়। তো এই ডিভাইসটা সবকিছু চালানোর জন্য SoC হিসেবে রয়েছে কিন্তু এখানে স্ন্যাপড্রাগন 7S Gen 3, যা মিড রেঞ্জের একটা SoC বলা যেতে পারে। এটা মানে খুব আহামরি লেভেলের SoC না। আপনি যখন এই স্মার্টফোনটা প্রায় 40,000 টাকা দিয়ে কিনছেন, তখন এর চাইতে অনেক বেটার চিপ এক্সিস্ট করতে দেখা যায়। হ্যাঁ, রিসেন্টলি ফোনের দাম বাড়তে একটু শুরু করছে, তারপরেও আপনি এর চাইতে বেটার SoC পেয়ে যাচ্ছেন। একটু এদিক সেদিক করলে তো আরো বেটার কিছু পাওয়া সম্ভব। সুতরাং যদি কিনা আপনার গেমিং এর প্ল্যান থাকে কিংবা একেবারে পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস কিনতে চান, তাহলে কিন্তু এটা আপনার জন্য 39,000
টাকা প্রাইস ব্র্যাকেটে খুব একটা দারুণ কিছু হচ্ছে না, কিন্তু আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স চাচ্ছেন আপনার ডিভাইস থেকে। এই স্মার্টফোনগুলো আসলে বেটার এক্সপিরিয়েন্স দিতে পারে। লাইক ডে টু ডে লাইফে আপনি যখন কাজবাজ করছেন, নর্মালি একটা ফোন ব্যবহার করছেন, সোশ্যাল মিডিয়া চালাবেন, বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো সোশ্যাল মিডিয়ার সেগুলো ব্যবহার করবেন, কিংবা ধরুন আপনি একটু ফটো এডিট করলেন, এই ধরনের কাজগুলো যে করবেন সেটা খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে এই ডিভাইস, এবং তাতে করে ফোন ওভারহিট হয় না। ইভেন এটাকে আমরা থার্মাল থ্রোটল করতেও দেখিনি। আর এই প্রসেসর যথেষ্ট স্ট্যাবল, মানে ওর যে পারফরমেন্স সবটুকু দেওয়ার পরেও স্ট্যাবলই থাকে আসলে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট আমি বলতে পারি, মাল্টিটাস্কিংও ভালো রেজাল্টই দেয়। তবে আমি একটা বিষয় নিয়ে একটু হতাশ, তা হচ্ছে UFS 2.2 স্টোরেজ টাইপ। এই প্রাইস পয়েন্টে আসলে যেটা কোনোভাবেই মানানসই না, এমনকি নাথিংয়ের মানে এরকম একটা ডিভাইস থেকে আমরা এটা আশা করিনি। UFS 3.1 অ্যাটলিস্ট থাকা উচিত ছিল। তো এটা লং রানে গিয়ে আসলে কতটুকু স্মুথ রেজাল্ট দিবে সেটা একটা প্রশ্ন থাকতেই পারে, কারণ UFS 2.2 সেটা বেশ ওল্ড জেনারেশনের একটা স্টোরেজ টাইপ, রাইট? আর যেটা আধুনিক ইউজারদের ক্ষেত্রে বা আধুনিক যে অ্যাপগুলো সেগুলো সবকিছু হ্যান্ডেল করতে গিয়ে একটু হিমশিম খেয়ে পড়ে। স্টোরেজ টাইপ ফাস্ট না হলে কিন্তু লং রানে স্মার্টফোন তার পারফরমেন্স হারাতে থাকে। সেই সাথে আমার মনে হয় 256GB থেকেই এই ডিভাইস শুরু হওয়া উচিত ছিল, মানে বেস্ট ভ্যারিয়েন্ট। এনিওয়ে, যারা এই ডিভাইস দিয়ে গেমিং করার প্ল্যান করছেন, হ্যাঁ এটা দিয়ে সময় কাটানোর মতো গেমিং করা যাবে, পাবজির মতো গেমও প্লে করা যাবে অবশ্যই, তবে সেটা সর্বোচ্চ 90 FPS খেলা যেতে পারে, এবং 90 FPS গেম প্লেতে দেখা যায় 30-40 মিনিট গেম প্লেতে মোটামুটি ভালোই রেজাল্ট দেয়। তবে সামটাইমস একটু স্ট্যাটার দেয়, কখনো কখনো টুকটাক কিছু ল্যাগ পেয়েছি অ্যাকশন মোমেন্টে গিয়ে, এর বাইরে ঠিক আছে, ওভারহিট হয়নি অবশ্য। আর যদি কিনা এই প্রাইস পয়েন্টে আপনার গেমিং ফোনেই নেওয়ার প্ল্যান থাকে, তাহলে কিন্তু এর চাইতে বেটার চিপযুক্ত ডিভাইস অ্যাভেলেবল আছে, সেগুলো দেখাটা আপনার জন্য ঠিক হবে। এর বাইরে আরও দুইটা গেম আমরা প্লে করে দেখেছি, সেগুলো প্লেয়েবল রেজাল্ট দেয়, কিন্তু ডেডিকেটেডলি গেমারদের জন্য আমি আবারও এটা সাজেস্ট করছি না। টোটাল পারফরমেন্স সেকশনটা নিয়ে আমি সন্তুষ্ট না আসলে। ফার্স্ট অফ অল SoC সেটা খুব আহামরি লেভেলের কিছু না। UFS 2.2 স্টোরেজ টাইপ, এইটা আবার LPDDR4X RAM, এই জিনিসটা আসলে মানে যুগোপযোগী হচ্ছে না। প্লাস এটা গেমিংয়ের জন্য তত ভালো কিছু করছে না। যেহেতু সিমিলার প্রাইস পয়েন্ট আমরা আরও বেটার কিছু এক্সিস্ট করতে দেখি, সো আমি পারফরমেন্স ওয়াইজ এটাকে একটু পিছিয়ে রাখবো, সফটওয়্যার ওয়াইজ একটু এগিয়ে রাখবো। তো এবারে আপনি ডিসাইড করুন আপনার আসলে সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনার ভালো দরকার কিনা, সেই ক্ষেত্রে গিয়ে আপনি দেখতে পারেন। ক্যামেরায় এই স্মার্টফোনটার রিয়ারে 3টা শুটার রয়েছে, এবং ক্যামেরার পজিশনগুলো চেষ্টা করে দেখুন, কি একটা অবস্থা, মনে হয় যেন দাঁত ঠাত ভাই এক দিকে চলে গেছে। এর মেইন শুটার 50 মেগাপিক্সেলের, পরবর্তী শুটারটাও 50 মেগাপিক্সেল, যা টেলিফটো জুম লেন্স, 3x অপটিক্যাল জুম দেয়, অ্যান্ড 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের। এই স্মার্টফোনে প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু খুবই ভালো ছবি আসে, বেশ শার্প ক্রিস্প টাইপের ছবি দেয়। ডাইনামিক রিস হ্যান্ডেল বিশেষ করে যথেষ্ট ভালো এই ডিভাইসের, এবং ছবিগুলো শার্প এনাফ। সেই সাথে কালার টোন একেবারে ন্যাচারাল না হলেও ওভার স্যাচুরেটেড না, ওভার কন্ট্রাস্টিও না, একটু ভাইব্রেন্ট, দেখতে সুন্দর লাগে। মোস্ট অফ দ্য টাইম একটু ভাইব্রেন্ট ছবি দেয়। তাছাড়া এর ছবিকে আপনি যদি চাইলে 2x জুম করে নেন, সেটাও আপনি ব্যবহার করতে পারবেন মেইন ক্যামেরায় আর কি। সেক্ষেত্রেও ডিসেন্ট একটা ডিটেলস ধরে রাখতে পারে। লো লাইটের দিকে স্মার্টফোন অটোমেটিক নাইট মোডে শিফট করে, এবং সেই ক্ষেত্রে আপনি একটু কন্ট্রাস্টের ছবি পাবেন, বাট ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ভালো, এবং শ্যাডোর দিকেও মোটামুটি ডিটেলেই কিন্তু লক্ষ্য করা যায়, হালকা কিছুটা গ্রেইন আছে। আর মজা পাবেন এর টেলিফটো জুম লেন্সে। এর 3x অপটিক্যাল যে টেলিফটো জুম লেন্সটা রয়েছে, 3x পর্যন্ত কিন্তু বেশ ভালোই শার্পনেস ডিটেলে ছবি দিচ্ছে, এবং কালার টোনে কিন্তু ম্যাচ করছে মেইন ক্যামেরার সাথে। প্লাস হাইয়েস্ট জুম দিতে পারে 60x পর্যন্ত, যার পরে AI দিয়ে একটু প্রসেস করে ছবি দেওয়ার ট্রাই করে, মানে আফটার ক্লিকিং। তো এইটা খুব একটা যাচ্ছই যে হয় এমন না, একেবারে প্রপার লাইটিং কন্ডিশনে খুব স্টেবলভাবে রাখতে পারলে মোটামুটি ছবি পাবেন আর কি। আপনি যদি অ্যারাউন্ড 10x বা এর আশেপাশে রাখেন, দেন ইউজেবল আউটপুট বের করতে পারবেন আর কি। বাট এই টেলিফটোটা আপনার বিশেষ করে কাজে লাগবে পোর্ট্রেট মোডে। 3x এর পোর্ট্রেটগুলো সুন্দর আসে, এজ ডিটেকশন ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আর্টিফিশিয়াল কমই লাগে। স্কিন টোনে ইম্প্রুভমেন্ট আসছে, এই লাস্ট একটা আপডেটের পরে স্কিন টোনে বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, এবং ভালো লাগছে এখন। আর হ্যাঁ, এই টেলিফটোটা দিয়ে ম্যাক্রো ক্লোজ আপও তোলা যাবে। প্লাস এটার যে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার, এইটা কিন্তু ডে লাইট কন্ডিশনে ভালোই শার্পনেস ডিটেল অ্যান্ড ডাইনামিক রেঞ্জ দিতে পারছে। একই সাথে মেইন ক্যামেরার সাথে কালারের কনসিস্টেন্সি এইখানেও কিন্তু সিমিলারভাবে বজায় রাখছে। আপনি যদি কিনা 40,000 টাকা প্রাইস ব্র্যাকেটের আরও বেশ কিছু স্মার্টফোনের সাথে কম্পেয়ার করেন, যেগুলোতে 8 মেগাপিক্সেল 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড দেখি, তাদের ম্যাক্সিমামের সাথেই কম্পেয়ারেবল, অনেকের থেকেই এগিয়ে থাকছে এখানে, কিন্তু লো লাইটে কিছুটা স্ট্রাগল করতে দেখা যায়। আর এদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেল, এইটা সেলফি লাভারদের ভালো লাগার কথা, একটু ব্রাইট করে দিচ্ছে, একটু স্মুথ করার প্রবণতা আছে, বাট ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল আবার ভালোই। ইনডোর আউটডোর বোথ কন্ডিশনের ছবি আপনাদের আশা করছি ভালোই লাগবে। এই স্মার্টফোনের মেইন ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা বোথ সাইডে রেকর্ড করা যায় 4K 30 FPS এ। EIS কাজ করছে, YS কাজ করছে রিয়ারে। স্ট্যাবিলিটি মোটামুটি ওকে, কিন্তু আমি 60 FPS এর মজাটা মিস করছি। 30 FPS একটু বেশি মুভমেন্ট করলে হালকা জিটারিংও লক্ষ্য করবেন, এর বাইরে ওকে। আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। একটু বাই ডিফল্ট ওয়ার্মের দিকে নিয়ে টোন দিচ্ছে, স্কিন টোন হালকা একটু গ্লো করতে লক্ষ্য করা যাচ্ছে, মনে হচ্ছে এরকম আর কি, কিন্তু হাইলাইট ব্যালেন্সে কিছুটা ইস্যু আছে।
এই আর কি সাউন্ড রেকর্ড হচ্ছিল কিন্তু এই ডিভাইসের ফ্রন্ট ফেসিং বলি মাইক্রোফোন থেকেই। সো ক্যামেরাটা এই প্রাইস পয়েন্টে স্ট্যান্ড আউট করতে পারছে। আপনারা যদি মানে ক্যামেরা এবং ওই যে ব্যালেন্স পারফরমেন্স নিয়ে চিন্তা করেন সেই হিসাবে খারাপ লাগবে না। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডিসপ্লের নিচে, বাট পজিশনটা একটু বেশি নিচের দিকে লাগে, এই যে হাতটা নিচের দিকে নিতে একটু প্যারা লাগতেছে আর কি। বাট একবার নিয়ে ফেলতে পারলে আনলক করতে পারবে, যদিও এটা আল্ট্রাসনিক না, দ্যাটস একটু টাইম নেয়। স্পিকার স্টেরিও, স্পিকার কোয়ালিটি ভালোই আছে, এটা একটু বেশি ফায়ার করে আর কি, কিন্তু লাউডনেস ভালো এবং ক্লিয়ার সাউন্ড দেয়। ব্যাটারি 5000 mAh, যা এই মুহূর্তে রেসে একটু পিছিয়ে থাকবে, কিন্তু একদিন ব্যাকআপ পাবেন। একদিনের বেশি আশা করাটা একটু বোকামি হবে। আর এই ডিভাইসটাতে সাপোর্ট নেয় 50 ওয়াটের চার্জিং সিস্টেম, যা বক্সে পাচ্ছেন না। এটাও কিন্তু একটা কমতির কারণ এই ফোনের জন্য, কারণ এর চার্জার কিনতে গেলে বেশ ভালো রকমের টাকা পয়সা খরচ করতে হবে আপনাকে। ফুল চার্জ করতে 1 ঘন্টার মতো সময় লেগে যায়। এই ফোনটা 2টা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যায়, ব্ল্যাক অ্যান্ড গ্রে। এটা হচ্ছে গ্রে কালার। তো মোটামুটি এই ছিল নাথিং ফোন 3A। নাথিং ফোন 3A খুবই অদ্ভুত ডিজাইনের একটি ডিভাইস, যে ডিভাইসটার আসলে দাম অনুযায়ী পারফরমেন্স সেকশনটা বেশ কিছুটা দুর্বলই মনে হয় আমার কাছে। এর বাইরে একটা মোটামুটি ব্যালেন্স ফোন, চার্জিং আর ব্যাটারি, এই জায়গাটা আরেকটু বড় করলে পরে ঠিকঠাক হতো এরকম প্রাইস পয়েন্টের জন্য। আপনাদের কাছে এই ডিভাইস কেমন লাগলো আমাকে যদি বলেন যে এটা এই প্রাইস পয়েন্ট থেকে কি ওই লেভেলে রেকমেন্ড করা যায়, আমার কাছে স্টিল মানে রেকমেন্ড করার মতো না মনে হচ্ছে আসলে। আপনারা একটু যদি খুঁজেন তাহলে অনারের বেশ কিছু ডিভাইস পাবেন, প্লাস রেডমির ফোন রয়েছে, প্লাস আইকিউর ফোন রয়েছে, সেগুলো একটু দেখলে বোধহয় খারাপ হয় না। তো বাকিটা আপনাদের ডিসিশন। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।